করছি তারপর অপশন দিছি যে এটা তুই মানে কেটে দিবা তো এটা হচ্ছে এটা হচ্ছে আমরা কেটে দিব এটা আর আমরা ইকুয়েশন হিসেবে লিখতে পারবো ক্লাসে এক মাসে পাবে আসলে ক্লাস করার জন্য কিন্তু পেপার নিয়ে আসছি ওকে, সো এখন আমরা তাহলে আবার শুরু করি। আমাদের কোশ্চেন নাম্বার 67 পর্যন্ত করা হয়েছিল, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 67 এর পর আজকে আমরা ট্রাই করব ইলেকট্রিসিটি 4A এন্ড 4B এগুলো সবগুলি প্রবলেম সলভিং করে শেষ করে ফেলতে, ঠিক আছে? তো এখন কোশ্চেন নাম্বার 68, এটাতে কারো কোনো কনফিউশন আছে? A1 68 এর A1 68 এর 68 কোশ্চেনটাতে কি বলছে দেখি। A student carries out an investigation, the মার্কস এরকম আলাদা পেন করে রাখে তাহলে যেন পরে খুঁজে পাওয়া যায়। So a student carries out an investigation to determine how the resistance of a thermistor varies with temperature. So তাহলে আমরা থার্মিস্টরে কি জানি যে টেম্পারেচার বাড়লে পরে রেজিস্ট্যান্স কমে যায়। তো ওই জিনিসটা এসে কি করতেছে, এক্সপেরিমেন্টালি বের করতেছে যে টেম্পারেচার বাড়ায় বাড়ায় সে রেজিস্ট্যান্স মেজার করবে আর রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবে, দেন ওইটা থেকে সে গ্রাফ ড্র করবে। তো the thermistor is placed in a beaker of water and an ohm meter is used to measure the resistance for known temperatures of the water. So তাহলে ওয়াটারের টেম্পারেচার যখন এত, সো তখন থার্মিস্টর রেজিস্ট্যান্স কত অমন টাইপের করে বের করছে। তো এখন বলতেছে এতে the results are shown in this graph, resistance in kilo ohm আর temperature in degree Celsius. তো বলতেছে the student states this graph is sufficient to show that resistance is inversely proportional to temperature. বলতেছে explain why this statement is not correct. এখন একটা ব্যাপার দেখো, দুইটা ভেরিয়েবল যদি কি হয় আনিসা, দুইটা ভেরিয়েবল যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় তো তাহলে তাদের রিলেশন কেমন, এন্ড দুইটা ভেরিয়েবল যদি ইনভার্স স্কয়ার প্রপোর্শনাল হয় তো তাহলে পরে তাদের রিলেশনশিপ কেমন বলতে পারবা? যে দুইটা ভেরিয়েবল ইনভার্সলি প্রপোর্শনাল এর মানেও একটা বাড়লে আরেকটা কমবে, ইনভার্স স্কয়ার রিলেশনশিপ থাকলেও কি হবে, একটা বাড়লে আরেকটা কমবে। কিন্তু আমাদের দোনোটার গ্রাফই কিন্তু দেখতে এরকম, এই যে দোনোটার গ্রাফই এমন টাইপের একটা কার্ভ। সো তাহলে আমরা এটা বুঝবো কিভাবে যে এটা কি এক্স্যাক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল নাকি ইনভার্স স্কয়ার রিলেশনশিপ নাকি ইনভার্স কিউব রিলেশনশিপ, এটা তো আমাদের ডাইরেক্টলি বলার কোনো ওয়ে নাই। তো তাহলে পরে এই জিনিসটা আমরা শিওরলি বলতে পারবো কিভাবে, এই জিনিসটা আমরা শিওরলি তখন বলতে পারবো যে কিভাবে, দেখো এই জিনিসটা নিয়ে যদি কাজ করি y ইনভার্সলি প্রপোর্শনাল টু x, তো তাহলে প্রপোর্শনাল সাইন সরানোর জন্য কি করা লাগে, একটা কনস্ট্যান্ট আনা লাগে। তো একটা কনস্ট্যান্ট হলো k, তো k into 1 by x। তো তাহলে দেখো তো k is equal to what, k is equal to y into x। তো তার মানে কি দুইটা ভেরিয়েবল যদি ইনভার্সলি প্রপোর্শনাল আসলেই হয় তো তখন আমরা কি দেখব যে y অ্যাক্সিস আর x অ্যাক্সিস এর প্রোডাক্ট করলে মানে মাল্টিপ্লিকেশন করলে অলওয়েজ আমরা কি পাবো, সেম কনস্ট্যান্ট ভ্যালু পাবো। যে মনে করো এইখানে রেজিস্ট্যান্স হলো 10 আর এটার ইয়ে কত, টেম্পারেচার হলো 8। সো তাহলে 10 into 8 এটা করলে পরে 80 আসলো। এখন আমরা যদি মনে করো যে কি করলাম 2 নেই, তো রেজিস্ট্যান্স 2 আর টেম্পারেচার এখানে কত 42। তো তাহলে সো 2 into 42 এটাও কি কি আছে, কাছাকাছি আসে 82 এমন টাইপের। দেন যদি আমরা এরকম 4 নেই তো 4 নিলে পরে এটা কত 27। তো তাহলে 4 into 27 করলে পরে কত আসে, 4 into এখানে মধ্যে 27 করলে পরে 108 এমনই তো এক্স্যাক্টলি। তো তাহলে এখানের মধ্যে খেয়াল করো
যে আমাদের প্রোডাক্ট গুলি কি হওয়া উচিত, যদি আসলেই তারা ইনভার্সলি প্রপোর্শনাল হয় তো তাহলে তাদের প্রোডাক্ট গুলি এরকম এক্স্যাক্টলি মিলা উচিত, আর অ্যাট লিস্ট কাছাকাছি আসা দরকার। তো এখন স্টুডেন্ট বলতেছে জাস্ট গ্রাফের শেপ দেখে যে গ্রাফটা এরকম ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ, তো এটা দেখে সে বলতেছে যে এই দুইটা ভেরিয়েবল ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু এটা শিওরলি বলতে পারবে না। কেন পারবে না? তো ওই জিনিসটাই আমরা দেখি। কি বলতেছে দেখো, এই যে গ্রাফটা জাস্ট কি দেখাচ্ছে, the graph only shows that resistance decreases with increasing temperature। তো তার মানে কি, এটাকে আমরা বলতে পারি নেগেটিভ কোরিলেশন। অলরাইট রাফিন, এটাকে আমরা কি বলবো? নেগেটিভ কোরিলেশন বলবো। তোমরা S1 এ পড়ছো না কোরিলেশন টার্মটা? S1 এ না, বাট বায়োলজিতে পড়ছি। ওকে, সো তাহলে বায়োলজিতে পড়ছো, যেখানে পড়ো এটাতে রিলেট করতে পারা উচিত। তাহলে সো তাহলে কি কোরিলেশন মানে, নেগেটিভ কোরিলেশন মানে হলো একটা বাড়লে আরেকটা কমে যাওয়া। সো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তাদের মধ্যে ইনভার্স রিলেশনশিপ। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, a graph of 1 by resistance against temperature would be required। যে তোমার আসলে দুইটা ভেরিয়েবল ইনভার্সলি প্রপোর্শনাল নাকি না, তাদের এরকম কার্ভড গ্রাফ দেখে বুঝার কোনো ওয়ে নাই যে রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার গ্রাফ দেখলে এরকম গ্রাফ দেখলা, এটা দেখে এক লাফে বলে ফেলার কোনো ওয়ে নাই যে তারা ইনভার্সলি প্রপোর্শনাল হবে। কি করা লাগবে? রেজিস্ট্যান্স ভার্সেস 1 বাই টেম্পারেচার যদি করি, তো তখন যদি কি আসে, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন আসে, তাহলে জাস্ট কি বলতে পারবো, শিওরলি বলতে পারবো যে ইয়েস দ্য টু ভেরিয়েবলস আর হোয়াট, ডিরেক্টলি কি বলে, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ইচ আদার। যে y axis এর রেজিস্ট্যান্স আর x axis এর 1 বাই t তারা হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই টেম্পারেচার বলা যায় কথা, রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল বলা একই কথা। और এই যে এখানে মধ্যে দেখো প্রোডাক্টের কথাটা আমরা যেটা করছি ওইটা এখানে মধ্যে করছি। কি জিনিস, the graph only shows that the resistance is decreasing with increasing temperature and comments on requiring resistance times temperature, ওই যে প্রোডাক্টটা to be constant। তো তাহলে should calculate at least two pairs of products। তো তাহলে এরকম দুইটা রেজিস্ট্যান্স আর টাইমের এরকম করেসপন্ডিং ভ্যালু নিয়ে আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে দেখবো যে আসলে কি হইতেছে, তাদের ভ্যালুটা মিলতেছে নাকি। যদি মিলে তো তাহলে বলবো যে আচ্ছা ঠিক আছে তারা ইনভার্সলি রিলেটেড, যদি এক্স্যাক্টলি না মিলে তো তাহলে আমরা বলবো যে তারা ইনভার্সলি রিলেটেড না। জাস্ট সিম্পলি কি তাদের মধ্যে কি আছে, একটা নেগেটিভ কোরিলেশন আছে, যে একটা বাড়লে আর একটা কমবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, এরপর কোয়েশ্চেন নাম্বার 69। আচ্ছা, বি নাম্বারটা এইটারই বি নাম্বার প্রভা। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, the thermistor T is placed in series with a fixed resistor R in the following circuit। সো তাহলে এই যে থার্মিস্টর আর এই ফিক্সড রেজিস্টর তারা কি আছে, সিরিজে আছে, আর একটা 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া। তো এখন বললো কি যে ডিটারমাইন দ্য টেম্পারেচার ফর হুইচ দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্টর উড বি 8.5 ভোল্ট। সো তাহলে ফিক্সড রেজিস্টর কত ভোল্টেজ পাবে, 8.5। সো তাহলে বাকি ভোল্টেজ কে পাবে, থার্মিস্টরটা নাকি প্রভা? হ্যাঁ। তো থার্মিস্টর কত পাবে, 3.5 ভোল্ট, তাই না? তো থার্মিস্টরের ভোল্টেজ 3.5 যখন হবে তখন ওখানের জন্য আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, ওই জিনিসটা আমাদের বের করা যাবে। ফার্স্ট অফ অল এই কাজটা করব। দেখো আমরা ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স জানি নাকি, তো ফিক্সড রেজিস্টর রেজিস্ট্যান্স জানি, ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ হলো 8.5, এটাও জানি। সো তাহলে আমরা কি সার্কিটের কারেন্ট বের করতে পারবো না? সো দেখো ফর R মানে ফিক্সড রেজিস্টর, V is equal to IR। তো তাহলে I is equal to V by R। তো V হলো 8.5
আর রেজিস্ট্যান্স হলো 5.2 কিলো ওহম। কিলো মানে হলো 1000। তো তাহলে এটা কত আসে? 1.63 into 10 to the power minus 3. 1.63 into 10 to the power minus 3 অ্যাম্পিয়ার। তো এটা হলো কারেন্ট। তো এখন সেম কারেন্টটা তো থার্মিস্টর দিয়ে ফ্লো করতেছে। তো থার্মিস্টরের ভোল্টেজ জানো, থার্মিস্টরের কারেন্ট জানো, তো তাহলে থার্মিস্টর রেজিস্ট্যান্স বের করতে পারবা না? তাহলে ফর থার্মিস্টর V is equal to IR, তো তাহলে R is equal to V by I। তো V হলো 3.5 আর কারেন্ট হলো 1.63 টাইমস 10 to the power minus 3। তো এই রেজিস্ট্যান্স কত আসে? 2147.23 और কিলো ওহমে যদি বলি 2.14723 ওহম। আচ্ছা, কিলো ওহম, সরি। সো তাহলে 2.15 এমন টাইপের। সো 2.15 এটা হলো 2.4, এটা 2.8, এটা 3.2, এটা 3.6। তো তাহলে এটা 2.4, তো 2.4 এর থেকে আর একটু কম। তো এই রেজিস্ট্যান্সের জন্য টেম্পারেচার কত এটা বের করলে কি পেয়ে যাব? আমাদের অ্যানসারটা পেয়ে যাব। হ্যাঁ বুঝছি। তাহলে এখান থেকে টেম্পারেচারটা পাবো, ঠিক আছে? ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 69 এ কোনো কনফিউশন আছে? তে প্রবলেম। আচ্ছা, 70 তে এটা তো ইজি একটা কোশ্চেন। মকের জন্য মক আমি উপরে নিতেছে দাঁড়া। হ্যাঁ, এখানে জেন এস বুকলেট সলভিং ইউনিট জানি উপরে মক নিচ্ছে। এটা জিজ্ঞাসা করো রিওতে। ওকে, সো এই কোশ্চেনটা কিন্তু তেমন কঠিন না প্রভা। দেখো এই প্যারালাল যেই সেটআপটা, এই প্যারালাল সেটআপটার সাথে 47 ওহমটা কি আছে, সিরিজে আছে। সো কি করবা, এই প্যারালাল সেটআপে যেটা আছে প্যারালাল সেটআপের রেজিস্ট্যান্স বের করবা। তো এই প্যারালালের এটার সাথে এই 47টা কিসে আছে, সিরিজে। সো প্যারালালের রেজিস্ট্যান্স প্লাস 47 করলে কি পেয়ে যাবা, টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাবা, তাই না? তো তাহলে প্যারালালেরটার জন্য যদি বের করো কি আসে, কে কে প্যারালালে আছে 22 আর 620। তো তাহলে 1/rp মানে প্যারালালেরটা ইজ ইকুয়াল টু 1/22 প্লাস 1/620। তো তাহলে এখানে থেকে rp পাবো কত আসে, 321 divided by 6820. এটা তো তোমার 1/rp। সো তাহলে rp ইজ ইকুয়াল টু কি হবে, 6820 ডিভাইডেড বাই 321, তাই না? তো তাহলে এটা কত আসে, 21.2। ওকে, সো তাহলে এটা হলো 21.2 আর ওখানে হলো 47। সো তাহলে পরে তোমার টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি, 47 প্লাস rp মানে 47 প্লাস 21.2, তাহলে 68.2 ওহম। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা হলো তোমার কোশ্চেন নাম্বার 70 গেল। এরপরে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে?
72 তে প্রবলেম, 71 এ কোনো প্রবলেম আছে? আচ্ছা 71 এ যদি প্রবলেম না থাকে তো তাহলে 72 এ এতে প্রবলেম আছে আদিবে, তো তাহলে ওই জিনিসটা দেখে আছে। 72 এর ডি তেও প্রবলেম আছে, ঠিক আছে, ওইটাতেও আসবো। তো কি বললো দেখো, সরি, okay, a student carries out an experiment to carries out an investigation to determine how the resistance of metal wires vary with temperature। তো তাহলে মেটালের রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে কিভাবে চেঞ্জ হয় ওই জিনিসটা সে এখানের মধ্যে কি করবে, ইনভেস্টিগেট করবে। তো বলতেছে কি, a resistor is made from a coil of wire, so একটা, আচ্ছা ঠিক আছে 72 দি পারলে পরে ভালো। আমরা দেখি এ নাম্বারের জন্য যে কি বলতেছে, একটা রেজিস্টর বানাইছে কি একটা কয়েল অফ ওয়্যার দিয়ে। তো এখন the resistor is placed in a beaker of hot water as shown in the photograph। তো তাহলে এরকম একটা বিকারে গরম পানি নিয়ে ওই রেজিস্টরটাকে প্লেস করা হয়েছে। তো বলতেছে কি, the resistance is measured for different temperatures of the water as it cools। তো প্রথমে এরকম গরম পানি ঢালা হয়েছে, দেন আস্তে আস্তে টেম্পারেচার যত কমতেছে তো ওই টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স কত, ওই টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স কত, এমনি করে করে বের করবে। তো এখন বলতেছে explain two precautions that the student should take to ensure that her results are accurate। তো এখন এখানের মধ্যে প্রিকশন গুলি কেমন কেমন হইতে পারে, যে তোমার অ্যাকুরেসির জন্য এখানে কি করা হইতেছে, থার্মোমিটার ইউজ করা হইতেছে না। তো তাহলে থার্মোমিটারের রিডিংটা ঠিক মতো নিতে পারাটা হলো একটা ব্যাপার। যে আমাদের এখানের মধ্যে কাজগুলি কি কি বলতেছে দেখো, কত নাম্বার এটা জানো, কোশ্চেন নাম্বার 72 না, এই যে রেলেভেন্ট প্রিকশন গুলি কি কি, তোমার এনশিওর দ্যাট দ্য থার্মোমিটার এন্ড দ্য কয়েল আর দ্য সেম পার্ট অফ দ্য বিকার। তো তাহলে জানো তাদের দুজনের টেম্পারেচার সেম থাকে, যে পানির টেম্পারেচার একরকম কিন্তু পানি থেকে তো থার্মিস্টরটা টেম্পারেচার পাইতে পাইতে বা মেটালটা টেম্পারেচার পাইতে পাইতে সময় লাগবে বেশি। তো দুজনের টেম্পারেচার যেন সেম থাকে ওইটা একটা ব্যাপার। দেন নাড়া দিলে পরে কি হিটটা আরো সুন্দর মতো ডিস্ট্রিবিউট হবে। সো তাহলে স্টার ওয়াটার সো দ্যাট দ্য রেজাল্টস আর নট এফেক্টেড বাই ডিফারেন্সেস ইন টেম্পারেচার। দেন চেক ফর জিরো এরর by connecting leads across the terminal, so there is no systematic error in the result measurement। then ওই যে থার্মোমিটার থেকে রিডিং নিতে সময় আই লেভেলে নিতে হবে তাহলে যেন প্যারালাক্স এরর না হয়। then ensure small current, তো তাহলে জানি হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য টেম্পারেচারে কোনো এদিক ওদিক করতে না পারে, ঠিক আছে। যে আমরা জাস্ট তো কি করতে চাইতেছি, রেজিস্ট্যান্স বের করতে চাইতেছি, তো অল্প একটু কারেন্ট অ্যাপ্লাই করব। যে আমরা চাই কি গরম পানিটা আস্তে আস্তে ঠান্ডা হবে। তো এখন যে ওয়্যার যে কারেন্ট দিলাম, ওয়্যার যদি নিজেই গরম হয়ে যায় তখন আবার সে পানিটাকে আবার গরম পানি দিবে না, তো তখন তো আবার সমস্যা হবে। তো এটার জন্য আমাদের কম কারেন্ট ইউজ করা লাগবে। তো তাহলে জানি হিটিং ইফেক্ট অফ কারেন্ট তেমন না হয়। তো এগুলা থেকে যে কোনো দুইটা পয়েন্ট লিখবা। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 73 এর এটা তো ইজি, সবকিছু দেওয়া আছে, লেন্থ বের করতে বলছে। সো আর ইকুয়াল টু রো এল বাই এ, এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারা উচিত। কোশ্চেন নাম্বার 74 এর সি, আচ্ছা 74 এর এ তেও প্রবলেম। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, the circuit shows how two bulbs কোনটা কোনটা x and y may be connected in parallel with a 6 volt battery। সো তাহলে দেখো এই 6 ভোল্ট ব্যাটারি, সে একবার 6 ভোল্ট পাবে, সেও কত পাবে, 6 ভোল্ট পাবে। তো এখন টোটাল কারেন্ট হলো 9 অ্যাম্পিয়ার। এই জাংশনে এসে কারেন্টটা স্প্লিট হয়ে যাবে। কেমন ভাবে স্প্লিট করবে, ইন দা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্স, হচ্ছে যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কারেন্ট কম, আর যার রেজিস্ট্যান্স কম তার ভিতর দিয়ে কারেন্ট কি করবে, বেশি ফ্লো করবে। ওকে, তো তাহলে এখানে আমাদের কি বলতেছে, the resistance of bulb X is Rx, আচ্ছা, and the resistance of bulb Y is Ry, and বলে দিল কি Rx is 2 times Ry। তো তার মানে কি Rx
যদি 2 টাইমস আর ওয়াই হয় তো তার মানে কি আর এক্স এর রেজিস্ট্যান্সটা আর ওয়াই থেকে 2 গুণ বড়, তো তার মানে রেজিস্ট্যান্সের রেশিওটা এখানের মধ্যে কেমন ভাবে হবে, ও পাবে 0.3 অ্যাম্পিয়ার আর ও পাবে 0.6 অ্যাম্পিয়ার। এই জিনিসটা বের করলাম কিভাবে, এই জিনিসটা বুঝাই বলি। আর আরেকটা ইজি একটা কথা এরকম ভাবে ইউজ করা যায়, কেমন জিনিস ইউজ করা যায় দেখো, যে তোমার Vx is equal to Ix into Rx, তো এখন Vx কত, এটা তো 6ই হবে বিকজ প্যারালেলে আছে, সো তাহলে পুরো ভোল্টেজটাই পাবে দোনোজন। তো তাহলে 6 is equal to Ix কত জানি না into Rx, আর Vy will be equal to what? Vy will be equal to Iy into Ry। এখন Ry টাকে কি করা যায় দেখো তো প্রভা, Ry is equal to Rx by 2 লিখা যায় না বলো তো? তো তাহলে Ry টাকে কি লেখা যায়, Rx by 2 লিখা যায়, তো তাহলে Iy into Rx by 2। আর দেখো তো Ix আর Rx আমি এখানে মধ্যে 0.3 অ্যাম্পিয়ার 0.6 অ্যাম্পিয়ার বের করছি, কি হবে ওইটা বলবো একটু পরে। বা তুমি এরকম ভাবে ধরতে পারো না x এর ভিতর দিয়ে Ix অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে আর y এর ভিতর দিয়ে Iy অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে। তো এখন Ix আর Iy দুইটার সামেশন মিলে কত হবে, 0.9 হবে না? তো তাহলে দুইটার সামেশন মিলে হবে 0.9। তো তাহলে Ix plus Iy is equal to 0.9। তো এখন যে কোন একটাকে সাবজেক্ট করো, কোনটাকে নিতে চাও বলো, Ix টাকে সাবজেক্ট করবো নাকি Iy টাকে সাবজেক্ট করবো? So Iy is equal to what, 0.9 minus Ix। তো তাহলে এই Iy এর জায়গায় কি লেখা যায়, 0.9 minus Ix into Rx by 2। আর এখানের মধ্যে থেকে এই ইকুয়েশন থেকে Ix is equal to কি 6 by Rx, তাই না? তো এখন এই Ix টা এখানের মধ্যে বসাই দেই, তো কি আসে 6 is equal to 0.9 minus 6 by Rx into Rx by 2। তো এখন এখানে কি সব জাস্ট Rx রেশিও করছে না, তো এখন এখানে থেকে কি Rx টাকে সাবজেক্ট করে Rx বের করতে পারবা নাকি? তো তাহলে এখানে থেকে Rx এর ভ্যালুটা কত আসে, কত আসে 20। তো তাহলে Rx আসে কত 20। তো Rx যদি 20 হয় আর y কত হবে 10, তাই না? বিকজ Rx তো 2 টাইমস Ry নাকি? হ্যাঁ। ওকে, তাহলে Ry is equal to 20 by 2 মানে 10 ওহম। তো Rx হলো 20 আর y হলো 10। এইটা একটা ওয়ে, কিন্তু এখানের মধ্যে কয়েকটা এরকম ইকুয়েশন ইউজ করে কাজ করা লাগছে। আরেকটা যে কাজ করতে পারো, কি কাজ করতে পারো দেখো, যে আমি কারেন্ট গুলো যে 0.3 অ্যাম্পিয়ার 0.6 অ্যাম্পিয়ার লিখছে ওটা আমি কিভাবে পাইলাম, দেখো তোমার টোটাল কারেন্ট হলো 0.9, এখন রেজিস্ট্যান্সের রেশিও দেখো কত, Rx আর Ry এর রেশিও কত 2:1, তাই না? Rx is 2 times that of y। তো তাহলে কারেন্টের রেশিওটা কি হবে, কারেন্টের রেশিওটা রেজিস্ট্যান্সের উল্টা রেশিও হবে না, 1:2। তো এখন আমরা রেশিও দিয়ে কাজ কিভাবে করে, সাম অফ রেশিও কত আসে, সাম অফ রেশিও হলো 3। তো তাহলে তোমার Ix will be equal to what, Ix এর রেশিওর কম্পোনেন্ট কত 1 divided by sum of ratio into total current।
তো এখান থেকে কত আসে 0.3 অ্যাম্পিয়ার আসে না? বুঝতে পারছো কিভাবে বের করছে এটা? তো তাহলে Ix হলো 0.3 অ্যাম্পিয়ার। কি বলে Ix হলো 0.3 অ্যাম্পিয়ার আর ভোল্টেজ তো 6। তো তাহলে 6 ডিভাইডেড বাই 0.3 করলে डायरेक्टली কি পেয়ে যাবা 20 ওহম পেয়ে যাবা। বুঝতে পারছো? সো আমি ওই রেজিস্ট্যান্স আর রেশিও দিয়ে डायरेक्टली কারেন্ট বের করে ফেলতে পারছি। বুঝছো? ওকে ঠিক আছে। কোনটা? ওকে কোশ্চেন নাম্বার 75 B2 তে কি হয়েছে? The student designs the circuit shown that uses this thermistor to switch on a fan. যে একটা ফ্যান সুইচ অন করবে যদি রুম টেম্পারেচার কি হয়ে যায় 24 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়ে যায়। ওকে ঠিক আছে 77 এ আসবো আমরা প্রভাব। এখন কি বললো? The fan switches on the potential difference across the fan circuit at least 4.5। তো তার মানে কি ফ্যান সার্কিটটা অন হবে যদি সে মিনিমাম কত ভোল্টেজ পায় 4.5 ভোল্টেজ পায়। এর থেকে কম পাইলে পরে সে কি করবে না চালু হবে না। ওকে তো এখন বলতেছে যে ক্যালকুলেট দা রেজিস্ট্যান্স অফ দা রেজিস্টর। তো এখন তোমার রেজিস্টরের রেজিস্ট্যান্স কত এই আর এটা বের করতে হবে। তো এখন ফ্যান সার্কিটের মিনিমাম লাগবে কত? ফ্যান সার্কিটের মিনিমাম লাগবে 4.5। তো তার মানে রেজিস্টরও কত ভোল্টেজ পাবে 4.5 পাবে বিকজ তারা প্যারালালে আছে। ঠিক আছে তো তাহলে রেজিস্টরের পাওয়া লাগবে 4.5। তো তাহলে থার্মিস্টর পাবে কত বাকিটুকু বাকি কত 7.5। তো থার্মিস্টর পাচ্ছে 7.5 ভোল্ট। তো এটা নিয়ে আমাদের উপরের ইনফরমেশন কি দেওয়া। ওকে সো এখন এখানের জন্য দেখো যে তোমার 24 এর বেশি হয়ে গেলে তখন কি করবে ফ্যানটা যেন চালু হয়। যে 24 এক্সিড করলে বা টেম্পারেচার যখন নাকি 24 জাস্ট ক্রস করবে তখন ফ্যানের মধ্যে 4.5 ভোল্ট দরকার তাইলে জানি ফ্যানটা কি হতে পারে চালু হতে পারে। তো তাহলে তোমার এখানের জন্য ইনফরমেশন গুলি কি খেয়াল করো। এই কাজ টেম্পারেচারের করেসপন্ডিং কি বের করবা কত টেম্পারেচার 24 না এটা যদি 30 হয় তাহলে এটা হলো 24। তো তাহলে তোমার রেজিস্ট্যান্স অফ দা থার্মিস্টর কত 540। সো থার্মিস্টরের তুমি রেজিস্ট্যান্স জানো থার্মিস্টরের তুমি ভোল্টেজ জানো। সো তাহলে কারেন্ট বের করতে পারবা। তো এখন কারেন্ট জানো আর রেজিস্টরের ভোল্টেজ জানো। সো তাহলে রেজিস্টর রেজিস্ট্যান্স বের করতে পারবো না। সো এই জিনিসটাই করছে কি কাজ করছে দেখো। তো কত নাম্বার জানি এই যে তোমার 24 ডিগ্রি সেলসিয়াসের জন্য থার্মিস্টরের রেজিস্ট্যান্স কত এটা বের করবা। দেন থার্মিস্টরের ভোল্টেজ হলো 12 - 4.5 যে ফ্যান সার্কিট যা পাচ্ছ এটা বাদে যত থাকে 7.5। দেন এটা ইউজ করে কি করবা থার্মিস্টরে কারেন্ট বের করলাম। তো থার্মিস্টর যেহেতু সিরিজে কানেক্ট করা রেজিস্টরের সাথে তো তাহলে কি হবে ওই এর ভিতর দিয়ে ফিক্স রেজিস্টরের ভিতর দিয়েও কারেন্টটা হলো সেম। তো ফিক্স রেজিস্টরের ওখানে রেজিস্ট্যান্সটা বের হবে। ওকে আছে রুমের ভিতর কি কাজ আছে না বেশি না। ওকে তো তাহলে কোশ্চেন নাম্বার 75 গেল। 76 এর সি
76 এর সি তে কি বলছে দেখো, another potential divider of length এত, তার মানে টোটাল লেন্থ অফ দা ওয়্যার হলো তোমার 40 সেন্টিমিটার। ওয়েট, টোটাল লেন্থ অফ দা ওয়্যার হলো 40 সেন্টিমিটার এন্ড টোটাল রেজিস্ট্যান্স হলো তোমার 50 ওহম। আর পিডি টোটাল পায় কত, 12। তো এখন বলতেছে the PD measured across এত সেন্টিমিটার অফ দা ওয়্যার। তো এখন এটা তো আমাদের ইউনিটারি মেথড দিয়ে করা যায় যে 40 সেন্টিমিটারে 12 ভোল্ট পাবে, তো 1 সেন্টিমিটারে এইটা, তো তাহলে 7.16 সেন্টিমিটারে কত পাবে, এটা বুঝছো? ওকে, এরপরে 77 এর জন্য কত নম্বরের প্রবলেম ছিল প্রভার, সি তে না? ওকে, ঠিক আছে। সো 77 এর সি তে আমরা চলে যাই। কি বলতেছে, the EMF measurement was obtained by removing the clock and connecting a voltmeter with a resistance of F। আচ্ছা, তো এখন ইএমএফ টা কিভাবে করছে, ওই ক্লকটা রিমুভ করে ভোল্টমিটার অ্যাড করছে, যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হলো 1.0 টাইমস 10 টু দি পাওয়ার 7 ওহম অ্যাক্রস দ্য ইলেকট্রোডস। তো এখন বলতেছে ডিসকাস দ্য সুটেবিলিটি অফ দিস মেথড। তো এখন এখানের মধ্যে কি করলো দেখ, এই ক্লক রিমুভ করে জাস্ট ডিরেক্টলি কি করলো, ভোল্টমিটার কানেক্ট করে দিচ্ছে। কেন, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কি অনেক অনেক বেশি হাই না? তো ভোল্টমিটারের রেজিস্ট্যান্স এত হাই, ওইটার জন্য কি হয়েছে, ওইটার জন্য তোমার এই যে ইএমএফ হলো তোমার আসলে 1.79, পিডি অ্যাক্রস দা ক্লক হলো তোমার কত 1.72। তো সে কি পাচ্ছিল না, যেহেতু সার্কিটে একটা কারেন্ট ফ্লো করতেছে, বুঝছো প্রভা? এই যে দেখো আমাদের ইএমএফ, দাঁড়াও 1 মিনিট, একটা কল আসছে। ওকে, সো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম দেখো প্রভা, যে তোমার আমাদের ওই ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সার্কিট, ওইটার জন্য একটা ইকুয়েশন ছিল এরকম, তাই না? যে সার্কিটে যদি একটা কারেন্ট ফ্লো করে তখন কি হয়, ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তো ওখানে থেকে আমরা কি পাই না, ভোল্টমিটার যদি অ্যাডও করি তাইলে পরে আমরা কি পাই না, এক্সাক্ট ইএমএফ এর রিডিংটা পাই না, বিকজ ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু একটা কি করে ফেলতেছে, ভোল্টেজ ইউজ আপ করে ফেলতেছে, যে লস্ট ভোল্ট যেটা বলি। তা এখন যদি কি করি, এখন যদি আমরা সার্কিটে কারেন্টটাই ফ্লো করতে না দেই, হাউ, বাই ডিরেক্টলি কানেক্টিং দ্য ভোল্টমিটার অ্যাক্রস দ্য পাওয়ার সাপ্লাই। সো তখন কি হবে, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স অনেক বেশি হাই না, তো ভোল্টমিটার রেজিস্ট্যান্স অনেক বেশি দেখে কারেন্ট কি হবে, ভেরি ভেরি নেগলিজিবল। তো কারেন্ট যদি অনেক কম হয়, তো তাহলে কি লস্ট ভোল্ট, এইটার ভ্যালু খুবই কম হবে, ভেরি ক্লোজ টু জিরো। তো লস্ট ভোল্ট যদি জিরো হয়, তো তাহলে ভোল্টমিটার রিডিং কি আসবে, ইএমএফ এর কাছাকাছি আসবে ও সমান হবে। বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে কি বলছে দেখি, এই যে রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার ইজ ভেরি ভেরি লার্জ। তো তখন কি হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স এর মধ্যে বলতে গেলে ভোল্টেজে ড্রপ হবে না, এটা লস্ট ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি কত, জিরো। বুঝতে পারছো? ওকে, ওকে, সো এটা গেল কোশ্চেন নাম্বার 77। এরপরে কোশ্চেন নাম্বার 78। 78 সি। সিটা কি বলতেছে, the light from the LED 78 2, এটা কোনটা 2, C2 নাকি কোনটা প্রভা? আচ্ছা, B2 B3, ওকে, ফার্স্ট এটা তাহলে দেখে নেই। তো বলতেছে কি, 1 and B2. এটা না প্রভা, B2 না? হ্যাঁ। ওকে,
তো তাহলে কি বলতেছে দেখো যে ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ আ সিঙ্গেল এলইডি when the total current of the set of lights is 15 milliampere কি বলছে এখানে তোমার এরকম অনেকগুলি এলইডি লাইটের ওই ডেকোরেটিভ লাইট আর কি the photograph shows a set of decorative lights the lights are connected in parallel তো এখন তাদেরকে প্যারালালে কানেক্ট করা সো তারা সবাই কি পাবে সেম পিডি পাবে ওর ভোল্টেজ পাবে তো a student is asked to determine whether the lights contain filament bulbs or light emitting diodes she sets up a circuit to obtain a set of current against potential difference readings তো তখন দেখা যাচ্ছে কি এটা ডায়োডের মতো আমাদের গ্রাফ প্রডিউস করছে সো বলতেছে কেন এই কনক্লুশনটা জাস্টিফাইড এটা বললা তো ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য রিডিং বললা তো এখন বললো কি ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ আ সিঙ্গেল এলইডি when the total current for the set is 15 milliampere so তাহলে টোটাল কারেন্ট যে মেইন ব্রাঞ্চের কারেন্ট হলো 15 milliampere আর এখানের মধ্যে কত পিডি সাপ্লাই করতেছিল এখানের জন্য কারেন্ট যদি আমরা দেখি 15 কারেন্ট 15 এর জন্য আমাদের uh, 18.9 এমন কিছু কি বলে 1.89 ভোল্ট এখানে চাইছেটা কি ডিটারমাইন দ্য টোটাল রেজিস্ট্যান্স তো আমরা কারেন্ট জানি ভোল্টেজ জানি গ্রাফ থেকে সো এখন কারেন্ট আর ভোল্টেজ জানলে পরে রেজিস্ট্যান্স বের করতে পারবো না V equal to IR ফর্মুলা দিয়ে প্রভা এই যে তোমার ভোল্টেজটা হলো 1.88 থেকে 1.9 এর মধ্যে তো আমরা বের করছি কত 1.89 ভোল্ট রাইট সো 1.89 হলো ভোল্টেজ আর কারেন্ট তো আমরা জানি 15 মিলি অ্যাম্পিয়ার তো তাহলে এটা দিয়ে কি করা যাবে হ্যাঁ এখানের মধ্যে কাজটা কি করছে যে কারেক্ট ফ্যাক্টর অফ 12 এই জিনিসটা কি এই জিনিসটা হলো তোমার টোটাল এই যে ভোল্টেজটা এটা কয়টা ইয়ে মিলে পাইতেছে 12টা ওই যে ডায়াগ্রামের মধ্যে কয়টা এলইডি বাল্ব আছে প্রভা 12টা ঠিক আছে তো তাহলে এখানের মধ্যে খেয়াল করে যে তোমার টোটাল কারেন্ট হলো কত 0.015 বা 15 মিলি অ্যাম্পিয়ার তো 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মেইন ব্রাঞ্চ দিয়ে আসতেছে যে 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মেইন ব্রাঞ্চ দিয়ে আসতেছে এখন ব্রাঞ্চ কয়টা 1 2 3 4 5 6 এরকম করে করে কয়টা 15টা আর 15টার রেজিস্ট্যান্স সেম তো তাহলে সবগুলাতে কি হবে কি বলে 12টা তো তাহলে 12টার মধ্যে কি হবে ইকুয়ালি ডিভাইড হবে না কারেন্টটা প্রভা তো তাহলে সবগুলোর মধ্যে ইকুয়ালি যদি কারেন্টটা ডিভাইড হয় তো তাহলে একটা ব্রাঞ্চে কারেন্ট কত মেইন ব্রাঞ্চের কারেন্ট ডিভাইডেড বাই 12 সো তাহলে 1.25 মিলি অ্যাম্পিয়ার তো এখন প্যারালালে যেহেতু সবার জন্য তো ভোল্টেজ সেম ভোল্টেজ তো আর প্যারালাল সার্কিটে ডিভাইড হয় না সো তাহলে ভোল্টেজ হলো 1.89 আর একটা সিঙ্গেল ডেকোরেটিভ লাইট আর এলইডি কত পাচ্ছে 1.25 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছে সো তাহলে ওইটার করেসপন্ডিং রেজিস্ট্যান্স কত এটা বের করবা বুঝছো ওকে আচ্ছা এই মিটিং এর 1 মিনিটের কম আছে নেক্সট টাই জয়েন করো ওখানে বলতেছি ওকে আমরা আবার স্টার্ট করি ধরো স্ক্রিনটা শেয়ার করে নিই ওকে সো তাহলে পরে আমরা এইটার B2 টা দেখে রাখলাম B2 টা তো মিলে গেছে এখন এরপরে দেখি C1 এর এখানের মধ্যে কি বলতেছে the light from the LED at a typical potential difference of 2.1 volt
appears orange. So তাহলে 2.1 ভোল্ট ভোল্টেজ যখন পায় তো তখন অরেঞ্জ কালারের লাইট দেয়। তো এখন বলতেছে for an LED to emit light, the work done on the single electron by the applied PD must be equal to or greater than the photon energy of the emitted light. So এখন এখানে মধ্যে দেখো আমাদের যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হয়, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কি আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ভোল্টেজ। তো চার্জ ইনটু ভোল্টেজ মিলে কি হবে, ফোটনের যে ওই ইয়েলো কি বলে অরেঞ্জ কালার লাইট যে ইমিট করতে চাই, তো অরেঞ্জ কালার লাইটের এনার্জির সমান হবে। তো অরেঞ্জ কালার লাইট কে ক্যারি করবে, ফোটন। তো ফোটনের এনার্জি কি hf। তো এখন এখানে থেকে কি ইলেকট্রনের চার্জ জানি, ভোল্টেজ জানি 2.1, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট জানি। সো তাহলে ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট করে ফ্রিকোয়েন্সি বের করতে, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে বি কি বলে C2 তেও প্রবলেম। তো C2 তে কি বলতেছে, the orange light from the LED is part of a continuous spectrum of red, orange and yellow light. আচ্ছা, তো তাহলে অরেঞ্জ যে লাইটটা আসে ওটা কি রেড, অরেঞ্জ আর ইয়েলো তিনটারই একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। এখন বলতেছে when a current is passed through low pressure sodium gas, orange light is also observed. However, the light from sodium gas only contains a limited number of frequencies. Explain why the light from the sodium gas only contains a limited number of frequencies. তো এখন এখানে মধ্যে দেখো প্রভা, আমরা কি পড়ছিলাম, প্রত্যেকটা অ্যাটমের কয়টা করে এনার্জি লেভেল আছে? 7টা। সো তাহলে প্রত্যেকটা অ্যাটমের যদি 7টা করে এনার্জি লেভেল থাকে এন্ড 7টা এনার্জি লেভেলের অ্যারেঞ্জমেন্ট কি প্রত্যেকটা অ্যাটমে সেম নাকি ইউনিক? ইউনিক। সো প্রত্যেক জনের জন্য অ্যাটমিক শেল নাম্বার অর এনার্জি লেভেল হলো 7টা, এটা ঠিক আছে, কিন্তু এক এক জনের জন্য এনার্জির ভ্যালুগুলি এক এক রকম। সো তাহলে সবার জন্য কি হবে, এনার্জির এই যে আমাদের গ্যাপ গুলা যে আছে এই গ্যাপ গুলা সবার জন্য কি হবে, ইউনিক হবে। সো তাহলে আমাদের এনার্জিটা রিলিজ করে কখন, ইলেকট্রন যখন নাকি জাম্প করে উপরে যায়, নাকি ইলেকট্রন যখন নাকি জাম্প করে লোয়ার এনার্জি লেভেলে ফেরত আসে? লোয়ার এনার্জি লেভেল। যখন নাকি আপার এনার্জি লেভেল থেকে জাম্প করে লোয়ার এনার্জি লেভেলে আসতে নিবে তখন কি করবে, এনার্জিটাকে রিলিজ করবে। সো তাহলে এরকম পসিবল কম্বিনেশন কি আমাদের অনেক আছে? পসিবল কম্বিনেশন কিন্তু বেশি নাই। আমাদের টোটাল এনার্জি লেভেল হলো 7টা এন্ড 7টা এনার্জি লেভেলে কি ফিক্সড, এন্ড সোডিয়ামের জন্য তার এনার্জি লেভেলগুলো হলো ইউনিক। সো তাহলে কি আমাদের জাস্ট কয়েকটাই সার্টেন নাম্বার অফ কি আছে এনার্জি লেভেল আছে যেগুলোর মধ্যে থেকে ইলেকট্রন কি করতে পারে, ট্রানজিশন করতে পারে, মানে এক লেভেল থেকে আরেক লেভেলে যাইতে পারে। সো তাহলে যেহেতু নাম্বার অফ এনার্জি লেভেলটা কি ফিক্স করা, এর জন্য কি হয় এত মাল্টিপল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কি করা যায় না, ওইটা থেকে পাওয়া যায় না। এই যে সোডিয়াম atoms exist in discrete energy level or electrons exist in discrete energy level, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। So only certain energy changes are possible. বুঝতে পারছো এখন যে এনার্জি লেভেল গুলো হলো এরকম ডিসক্রিট। তো এই জিনিসটাই আচ্ছা এটা আলাদা করে প্রিন্ট করে রাখছে, ওটা যারা আসছে তাদের কাছে এখন দিয়ে দেব, আর বাকিদেরকে পিডিএফটা ওখানের মধ্যে আসলে পুরোটা ক্লিয়ার না, ওখানের মধ্যে ইউনিট 2 এর যেই কমন কয়টা কোশ্চেন, ঠিক আছে, মুখস্থ টাইপের কোশ্চেন অনেকগুলি আসে, যে রিপিট কোশ্চেন এই টাইপের কোশ্চেন আসতেই থাকে, এইগুলোর মধ্যে এটা হলো একটা ইউনিট 2 তে। তো তাহলে ওই মুখস্থ কোশ্চেনের ওরকম একটা পিডিএফ দিয়ে দিব আর কি, ওকে। সো ওটা থেকে তোমরা হেল্প নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরে থার্সডে তে দিবনি, সমস্যা নেই। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 79, এটাতে কারো কোনো প্রবলেম আছে? C2 টা 79 এর C2 তে কি বলছে, the power transferred from the battery to the load resistance is a maximum when load resistance is equal to internal resistance. So বলতেছে calculate the maximum power dissipated in R.
তো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স তুমি বের করছো না, কত আসছে? C1 এ যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করছো এটার ভ্যালুটা কত? 4.1 আসে। 4.1 ওহম। এত বড় ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে 4.1 হলো তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু। তো এখন তোমার পাওয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? I স্কয়ার আর বলা যায় না? হ্যাঁ, তো তাহলে তুমি একটা সার্টেন কারেন্টের জন্য পাওয়ার ডিসিপেশনের ভ্যালুটা বের করো, যে ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালুটা কত। তোমার ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু সাপোজ এখানের জন্য কি করা যায়, এটা করি, কি বলে, তোমার ইএমএফ এর ভ্যালুটা কত বের করছো বলো? 6। ইএমএফ হলো 6 আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো 4.1। আর বলছে কি ম্যাক্সিমাম পাওয়ার কখন পাবো? যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স আর লোড রেজিস্ট্যান্স দোনোটার রেজিস্ট্যান্স সমান হয়। তো তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত হবে? এইটা না, 4.1 প্লাস 4.1 নাকি? সো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত হবে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনের সময়? The total resistance will be 8.2, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স 8.2 আর সার্কিটের টোটাল ভোল্টেজ হলো 6। সো তাহলে কারেন্ট কত হবে বের করতে পারবা? 6/8.2 নাকি? বুঝতে পারছো কি হ্যাঁ, বললাম? 0.73। ওকে, 0.73। এখন এই কারেন্টটাই তো ওই লোড রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে পাস করবে। সো এটা ইনটু লোড রেজিস্টর রেজিস্ট্যান্স হলো 4.1। সো এখান থেকে কি পেয়ে যাব? দা ম্যাক্সিমাম পাওয়ার। হ্যাঁ, এই যে এখানের মধ্যে দেখো তোমার বলছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন কখন হয়? যখন নাকি ফিক্স রেজিস্টর আর ইন্টারনাল রেজিস্ট্যান্স দোনোটার রেজিস্ট্যান্স সমান হয়। তো তাহলে এখানের মধ্যে দেখো সার্কিটের মধ্যে বসায় দেখাই, তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স 4.1। সো ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনের জন্য স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R। সো তাহলে ক্যাপিটাল R কত হবে? 4.1। সো তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? 4.1 প্লাস 4.1 মানে 8.2। সো টোটাল রেজিস্ট্যান্স হলো 8.2। ইএমএফ হলো কত? 6। তো টোটাল রেজিস্ট্যান্স জানি, টোটাল ভোল্টেজ জানি, সো তাহলে টোটাল কারেন্ট বের করব। আর এই কারেন্টটাই এই লোড রেজিস্টর দিয়ে পাস করবে। সো তার জন্য কি বের করব? পাওয়ারটা বের করব। বুঝতে পারছো রাফিন? হ্যাঁ, বুঝছি। এইখানে থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন এর ভ্যালুটা পেয়ে যাবো। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 80। 80A2 তে কি বলছে? The diagram shows a free electron in a tungsten filament. A potential difference is applied across the ends of the filament. Okay, তো এখন বলতেছে draw on the diagram to show a possible path of the electron as it moves through the tungsten filament. এখন এটা তো একটা মেটাল, আর ইলেকট্রন কি করে কন্টিনিউয়াসলি এরকম কোলাইড করতে থাকে না। আর ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে? নেগেটিভ থেকে পজিটিভে, right? Because electron is a negatively charged particle, it will be attracted towards the positive terminal, it will be repelled by the negative terminal. So তাহলে সে এরকম কতগুলি কলিশন করে 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 দেন কি করবে? এখানে আসবে, তাই না? যে র‍্যাপিড কতগুলি এরকম ডিরেকশনের চেঞ্জ, সামনে আসবে পিছে যাবে, এমন কতগুলি কলিশন করে 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 ইভেন্চুয়ালি it will go to the positive terminal. বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, তো এখানে মধ্যে 2 মার্ক যে দিয়েছো, 2 মার্ক কি? একটা হলো ডিরেকশন ঠিক রাখার জন্য আর একটা ইয়ে করার জন্য, কি বলে এই শার্প চেঞ্জেস ইন ডিরেকশন গুলি দেখানোর জন্য। ওকে,
এরপর কোশ্চেন নাম্বার 81। ওকে, 84 এর প্রবলেম। তো 81 থেকে 84 এর মধ্যে কোনো কনফিউশন আছে? 83 C2 83 তে আছে। ওকে, 83 এর সি C2 C2 কি বলছে? The zigzag pattern when stretched increases to 3.2 কি বলে 3.02 সেন্টিমিটার। এখন বলতেছে ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইন দ্য গজ। তো এখন তুমি কি বের করছিলা এখানের জন্য? তোমার এখানের জন্য টোটাল রেজিস্ট্যান্স বের করছিলা যখন নাকি জিগজ্যাগ প্যাটার্নের ওই ওয়্যারের লেন্থ ছিল কত? 3.0 সেন্টিমিটার, রাইট? সো 3.0 থাকতে সময় তুমি রেজিস্ট্যান্স বের করছিলা কিভাবে? R is equal to rho L by A। এখন এখানে রো তো তুমি জানো 9.9 times 10 to the power minus 8। লেন্থ তোমার 3 সেন্টিমিটার, কিন্তু কয়টা তার ইয়ে আছে? 8টা লেয়ার 1 2 3 4 5 6 7 8। তো তাহলে লেন্থের সাথে কি করছিলা? 8 মাল্টিপ্লাই করছিলাম হ্যাঁ যে টোটাল লেন্থ বের করার জন্য। তো তাহলে 8 ইনটু 3.0 সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100 আর কি। আর এরিয়া তোমার কাছে দেওয়া আছে, যে এরিয়া কত? 8.5 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 8। এখন দেখো যখন নাকি লেন্থ অফ দা স্ট্রেচড ওয়্যার কত হইছে? 3.02 সেন্টিমিটার হইছে। এখানে কি বাকি কোনো কিছুতে চেঞ্জ আসতেছে বলো তো? রেজিস্টিভিটি তো যা ছিল তাই আছে, তাই না? রেজিস্টিভিটি অফ দা আয়রন এটা যা ছিল তাই আছে। হোয়াট এভার দা এরিয়া, লেন্থ যদি বাড়ে এরিয়া কি হবে? বাড়বে নাকি কমবে? কি মনে হয়? এরিয়া সেম থাকবে, ভলিউম বাড়বে। এরিয়া সেম থাকে, ভলিউম বাড়বে। এখানে তো বলছে লেন্থ আর এরিয়ার মাল্টিপ্লিকেশন মিলে একটা কনস্ট্যান্ট হয়, যে ভলিউম থাকবে কনস্ট্যান্ট। তো তাহলে লেন্থ যদি বাড়ে এরিয়াটা কমবে, সো দ্যাট তাদের দুজনের প্রোডাক্ট মিলে কি পাওয়া যায়? ভলিউম পাওয়া যায়। বুঝতে পারছো? ও হ্যাঁ বুঝছি। তো তাহলে তোমার লেন্থ ছিল 3 সেন্টিমিটার, লেন্থ ছিল তোমার 3 সেন্টিমিটার। 6টা ছিল নাকি? 6টা না 8টা। আর তোমার এরিয়া ছিল কত? 8.5 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 8। এইটা মিলে তুমি ভলিউমটা পাইছিলা। তো এখন যখন নাকি তোমার কি হবে? হ্যাঁ আচ্ছা, তারা একটু 1 মিনিট আসতেছে, অফিসে একজন প্যারেন্টস আসছে, একটু কথা বলে আস। ওকে, সো এখন আমরা আবার কন্টিনিউ করি। তো যেই কথাটা বলতেছিলাম, দেখো রাফিন, যে তোমার লেন্থ যেহেতু বাড়ছে, কতটুকু বাড়ছে লেন্থ? 8 টাইমস 0.02, তাই না? সো তাহলে লেন্থ যত প্রপোর্শনে বাড়বে এরিয়াটা কি করবে? তত প্রপোর্শনে এরকম কমে যাবে, রাইট? হ্যাঁ তাহলে তোমার নতুন এরিয়াটা কত হয় ওইটা আমরা বের করে ফেলতে পারবো না বলো তো? যে নিউ লেন্থ হলো তোমার 8 ইনটু 3.02 ডিভাইডেড বাই 100 ইনটু এরিয়া কত জানি না, ইজ ইকুয়াল টু আগের ভলিউম কত ছিল? 8 ইনটু 3 বাই 100 ইনটু 8.5 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 8। তো তাহলে এখানের জন্য তোমার এরিয়াটা কত আসে? নতুন এরিয়াটা নিউটা এখানের মধ্যে তোমার 8 8 কাটা 100 100 কাটা, তো কত? 8.5
8.44 8.44 times 10 to the power minus 8, তাই তো? হ্যাঁ হ্যাঁ সরি মাইনাস তো তাহলে 10 to the power minus 8 মিটার স্কয়ার। তো নতুন এরিয়াটা জানি, আর নতুন লেন্থ কত? নতুন লেন্থ তো এই যে এইটা 8 into 3.02 divided by 100। তো তাহলে নিউ লেন্থ কত? 8 into 3.02 divided by 100। সো এখন নতুন এরিয়া জানি, নতুন লেন্থ জানি, সো তাহলে কি নিউ রেজিস্ট্যান্স বের করা যাবে না? রো এল বাই এ। সো এখন এখানে রো তো আগেরটাই আছে, লেন্থ আর এরিয়া নতুনটা। সো তাহলে এখানে মধ্যে দেখো 9.9 into 10 to the power minus কত 8 into new length divided by new area। দেখো তো কত আসে নতুন রেজিস্ট্যান্সটা? নতুন রেজিস্ট্যান্সটা ক্যালকুলেটর বসায় বইলো। আচ্ছা 0.28 0.28 শুধু এটাই এর জন্য আমি একটু ডাউট 0.288 নাকি? আমার 283 আসে আর কি, এখানে যে মেজারমেন্টস গুলো 3393 এরকম বুঝে না, একটু এই চ্যাটে একটু লিখে দাও তো ভ্যালুটা কত। জিরো 0.293393 এরকম 283 আসে 28339 এত। আর আগের রেজিস্ট্যান্স কত ছিল? এটা কত আসছিল? 0.28। সো তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 0.003 নাকি? রাফিন, নতুন রেজিস্ট্যান্স আর পুরান রেজিস্ট্যান্সের মধ্যে ডিফারেন্স কত? 0.003 আসে। এখানে তো ওরা কত বলছে দেখি, ওরা তো মনে হয় চেঞ্জ ইন লেন্থটা দিয়ে ওরকম করছে, দেখি কি করছে, কত নাম্বার জানো? 83 নাকি? ওকে, সো ওরা কি করছে, ওরা এই রেজিস্ট্যান্সের রেশিওটা, আচ্ছা এই যে V equal to LA, তো নতুন লেন্থ দিয়ে রেজিস্ট্যান্স বের করবে, তো চেঞ্জ ইন রেজিস্ট্যান্স আসে 0.004 আসে ওদের, আর আমাদের আসে 0.003, তাই না? তো এখন এই ডিফারেন্সটা কেন হইলো? তোমাদের আগেরটার ওখানে এটা কত ছিল? তারা দেখি ভ্যালুটা 0.283333 ওই জিনিসটা কন্টিনিউ হয়। আর এটা কি একদম 0.28 আসছিল ডিরেক্ট নাকি কত আসছিল? এটা 0.2795 আসে 0.795। তো এখন এই রেজিস্ট্যান্স আর 0.2833 আর 3 এর পরে তো 9 চলে আসে, তাহলে 4। তো এটা হলো ওল্ড রেজিস্ট্যান্স, এটা হলো নিউ রেজিস্ট্যান্স। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আসে? 0.0039 0.0039। সো এখান থেকে তাদেরটা আসছে, বুঝছো? 0.004 ওহম।
or 4 into 10 to the power minus 3 ohm. বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আর এখানে ওরা কি করছে মার্কস ওই জিনিসটা তোমাদেরকে বুঝাই দেই। দেখো ওরা কি কাজটা করছে, any attempt to relate the original resistance to 3.0 স্কয়ার, তো এখানে মধ্যে এটা স্কয়ারের সাথে রিলেশনশিপটা কেমন দেখো, এই যে relates this to resistance associated with increased length, তো তাহলে চেঞ্জ ইন or increase in resistance হলো এত। তো এখানের মধ্যে কি করতেছে তারা ক্যালকুলেশনে কি করছে দেখো, তোমার নতুন রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স আর লেন্থের মধ্যে রেশিও কি, রেজিস্ট্যান্স আর লেন্থের মধ্যে রেজিস্ট্যান্স old by resistance new or resistance এই যে new resistance divided by old resistance, এই দুইটার সাথে তোমার এই দুটার সাথে তোমার লেন্থের আর এরিয়ার রিলেশনশিপ কেমন, লেন্থ ইনটু এরিয়া, যে লেন্থের সাথে তো ডিরেক্টলি প্রপোর্শনাল, তো নিউ লেন্থ বাই নিউ এরিয়া, আর এখানে মধ্যে ওল্ড লেন্থ বাই ওল্ড এরিয়া। old length divided by old area। সো তারা এখানের মধ্যে এই স্কয়ার রিলেশনশিপটা বের করছে কিভাবে করে দেখো, তারা এখানের মধ্যে স্কয়ার রিলেশনশিপটা এই কাজ করছে যে তারা তো ওখানের মধ্যে তোমার দুইটাই তো সেন্টিমিটারে, তো সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করা না করে একই কথা, বিকজ দোনোটাতেই সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, সো তাহলে এটা কাটাকাটি চলে যায়, সো সেন্টিমিটার থেকে মিটারে না নিলে পরেও কোনো সমস্যা নেই। কিন্তু এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, তোমার নতুন লেন্থ পুরান লেন্থ, নতুন লেন্থ পুরান লেন্থ, কিন্তু এটা স্কয়ার করা হয়েছে বিকজ তোমার লেন্থ আর এরিয়ার সাথে রিলেশনশিপ কেমন দেখো, v is equal to LA, তো তাহলে L is equal to V by A, so V হলো কনস্ট্যান্ট, তো তাহলে লেন্থ আর এরিয়ার সাথে রিলেশনশিপ কেমন, ইনভার্সলি প্রপোর্শনাল নাকি আনিসা? তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, এখানে লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, সো লেন্থ যতটুকু বাড়ছে এরিয়াটা কি হবে ততটুকু কমবে না, তো তাহলে রেশিওটা এখানের মধ্যে কি হচ্ছে, লেন্থ তোমার রেজিস্ট্যান্সটাকে দুই ভাবে এফেক্ট করতেছে, যে লেন্থ বাড়াতে তো রেজিস্ট্যান্স বাড়বেই, আর লেন্থ বাড়াতে এরিয়াটা কি হইতেছে এখানে কমে যাচ্ছে না, বুঝতে পারতেছো কি বলতেছি? এখানে তোমার লেন্থ বাড়াতে যে লেন্থের সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপ ডিরেক্টলি প্রপোর্শনাল, আবার লেন্থ বাড়াতে এরিয়া কমে যাচ্ছে, এন্ড এরিয়া কমাতে তোমার আবার কি হবে, রেজিস্ট্যান্স বাড়বে, সো তাহলে লেন্থের সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপ এখানের মধ্যে এর জন্য তারা কি করছে, স্কয়ার রিলেশনশিপ নিছে। এটা ডেরাইভ করে যদি আমি দেখাই এই জিনিসটা এরকম কেমন টাইপের খেয়াল করি, তো এটা কোথায়, V is equal to LA and old length is equal to volume divided by old area, তো এখন ভলিউম হলো কনস্ট্যান্ট, ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে এই জিনিসটা আমরা ইনভার্সলি প্রপোর্শনাল লিখলাম, অর লেন্থ এন্ড এরিয়ার প্রোডাক্ট মিলে
আমাদের অলওয়েজ কি আসবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে নাকি, যে লেন্থ আর এরিয়া মিলে একটা বাড়বে একটা কমবে, কিন্তু ওভারঅল ভলিউমটাকে কি রাখতেছে, ফিক্স রাখতেছে। ওকে, তো এখন এখানের জন্য আমাদের ডেরিভেশনটা আসলে কেমন করা যায় দেখি। তারা যে লেন্থের স্কয়ার দুইটা যে নিচ্ছে, এই দুইটা কাটা, old length times new area, এখন এখানে আমাদের দেখো প্রভা, ওল্ড এরিয়া ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ওল্ড এরিয়া ইজ ইকুয়াল টু ভলিউম ডিভাইডেড বাই ওল্ড লেন্থ লেখা যায়। হ্যাঁ। সো তাহলে নিউ লেন্থ ইনটু ভলিউম ডিভাইডেড বাই ওল্ড লেন্থ, আর নিউ এরিয়া ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ভলিউম ডিভাইডেড বাই নিউ লেন্থ নাকি। হ্যাঁ। তাহলে ওল্ড লেন্থ ইনটু ভলিউম ডিভাইডেড বাই নিউ লেন্থ। তো এখন দেখো ভলিউম ভলিউম কাটা, উপরে ওল্ড লেন্থটা ডেনোমিনেটরে আর নিচে নিউ লেন্থটা ডেনোমিনেটরে। সো তাহলে নিউ লেন্থটা উপরে উঠে যাবে আর ওল্ড লেন্থটা কি করবে, নিচে নেমে যাবে, নিচে নেমে যাবে না। তো তাহলে এইখান থেকে তারা ওই স্কয়ার রিলেশনশিপটা পাইছে, বুঝতে পারছো। নিউ লেন্থ ইনটু নিউ লেন্থ ডিভাইডেড বাই ওল্ড লেন্থ ইনটু ওল্ড লেন্থ, বুঝতে পারছো। সো নিউ লেন্থ স্কয়ার ডিভাইডেড বাই ওল্ড লেন্থ স্কয়ার ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্সের রেশিও, এখানে থেকে বের করছে। ওকে, বুঝতে পারছো মার্কস স্কিমের অ্যানসারটা। হ্যাঁ বুঝছি। আমরা এরকম আলাদা করে বের করলেও কোনো সমস্যা হইতো না, আমরা যেরকম আলাদা করে ক্যালকুলেশন করছি ওটা করলে যেই কথা, ওদের এইভাবে করলে পরেও একই জিনিস, ঠিক আছে। ওকে, তো তাহলে আজকে আমাদের ক্লাসটা এখন এখানে শেষ করা লাগবে, বিকজ এরপর আমাদের A2 ক্লাস আছে। না না, এই থার্সডেতে আমরা ইউনিট 3 এর ক্লাস করব, ঠিক আছে। ওকে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।